আর এই যে আলোকিত ব্যক্তিরা, জাতির গর্ব, একাডেমিক হিসেবে আমি বলছি, পিএইচডি ডিগ্রিদার ডক্টর মাসুদ, ডক্টর আব্দুল আজিজ আর অত্যন্ত মেধাবী ছাত্রনেতারা এখানে আয়োজন করেছে। ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষা সংক্রান্ত সেমিনার হবে, জ্ঞানের দ্যুতি ঠিকরে পড়বে, জ্যোতি ছড়িয়ে পড়বে, সব মত পথের লোকজন বলবে এবং সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব এগুলোই টিএসসিতে চর্চা হবে। ছিল না তা, এখানে যুগ যুগ ধরে চর্চা হয়েছে হিংসা, জিজ্ঞাসা। এবং আজকে যার উদ্দেশ্যে এই দিবসটা, শহীদ আব্দুল মালেক, তারও স্মৃতি বিজড়িত টিএসসি। তার আগে নিপা বিল্ডিং, আমাদের বর্তমান ব্যবসায় অনুষদ, বিজনেস ফ্যাকাল্টি, তখন বলা হতো কমার্স ফ্যাকাল্টি, ওখানে নিপা বিল্ডিং ছিল, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্টের একটা ইনস্টিটিউট। ওখানে একটা সেমিনার হয়েছিল, সেখানে বাম, সেকুলারের, পাশ্চাত্যমুখী সবাই বক্তব্য রেখেছিল। কিন্তু শহীদ আব্দুল মালেক ভাই যে বক্তব্য দিয়েছিলেন, শানিত যুক্তি, মেধার ঝলকানি আর জ্ঞানগর্ভ উপস্থাপনার মাধ্যমে সেখানে উনি বিজয়ী হয়েছে। তারপরে আয়োজন করা হয় এই জায়গায়, খুব সম্ভব এটা 12ই আগস্ট ছিল 1969 সাল। এখানে বক্তৃতা দিতে দেয়নি। এবং ইসলামিক দর্শন আদর্শ যে একটা শিক্ষা ব্যবস্থা হয়, যেখানে মানবিকতার চর্চা করা হবে, যেখানে মানুষকে মানুষ গড়া হবে, সেরকম শিক্ষা ব্যবস্থার যুক্তি দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তিনি এটাই ওখানে প্রতিষ্ঠা করেছিলেন নিপা বিল্ডিংয়ে। আর টিএসসিতেও সেটা উনি করবেন বলে ওনাকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি, এবং তার উপর চড়াও হয়। অনুষ্ঠানের মধ্যেই এখানের মধ্যে মারামারি হয় এবং সেই ফ্যাসিস্ট আচরণ করে, অনেককে আহত করে। তারপর ওনারা যখন চলে যাচ্ছিলেন, খুব সম্ভব শহীদুল্লাহ ফেইছল ওই দিকে থাকতেন, আর এই রেসকোর্সে এখন সরারদি উদ্যান মাঝামাঝি দিয়ে চলে যাচ্ছেন, তখন ওরা আগ থেকে ওত পেতে বসেছেন। বিগত সরকারের মন্ত্রীও ছিল কেউ কেউ, বা এমপি, আর ছিল যে তথাকথিত প্রগতিবাদী। কি নৃশংসভাবে ওনাকে, আর ওনার সঙ্গে একজন ইদ্রিস সাহেব ছিল, তাদেরকে হকি স্টিক, লাঠি, এবং শেষ পর্যন্ত যেহেতু মেধা মস্তিষ্ক থেকে প্রসূত, তার মাথায় লোহার রড ঢুকিয়ে দেয়া এবং তার ব্রেইনকে ছিন্ন ভিন্ন করে দেওয়া। তার কয়েকদিন পরে 15 আগস্ট তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া। সেই টিএসসিতে বক্তব্য রাখতে গিয়ে স্বাভাবিকভাবে আপনাদের সবার মতো আমিও আবেগ আপ্লুত। তো এটা বলবো যে আজকে আল্লাহ এই পরিস্থিতি এনে দিয়েছিলেন। প্রায় 1,500 থেকে 2,000 তরুণের রক্তের বিনিময়। সেখানে 4 বছর, 8 বছর, 12 বছরের ছোট ছোট বাচ্চারা ছিল, তরুণরা ছিল, আর বেশিরভাগই ছিল যুবক এবং তরুণ। সুতরাং তাদের রক্তের মাধ্যমে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি। আপনারা এখানে একাডেমিক সিরিয়াস প্রোগ্রাম করতে পারছেন, বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান হচ্ছে। তো আমার মূল বক্তব্য হবে, শিক্ষাঙ্গনে জিজ্ঞাসা, হিংসা, ঘৃণা যার চর্চা হতো, এবং পড়ার পরিবেশ, বাংলাদেশের প্রিমিয়ার ইউনিভার্সিটি, নাম্বার 1 ইউনিভার্সিটি অফ দ্য কান্ট্রি, প্রায় 50টার মতো পাবলিক ইউনিভার্সিটি, 110-12টার মতো প্রাইভেট ইউনিভার্সিটি, আর তার নাম্বার 1 র্যাঙ্কিংয়ে সব বিচারে ঢাকা ইউনিভার্সিটি। তো সেখানে হওয়ার কথা ছিল, আজকে আমরা কত ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1000টার মধ্যে একটাও নেই। ভারতের আছে 40-50টা, পাকিস্তানের কত অর্থনৈতিক দিককে পশ্চাৎপদ, তাদেরও 13টা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1000-এর ভিতরে। ইরানের আছে, নেপালেরও একটা বোধহয় আছে,
শ্রীলঙ্কার। তাইলে এই যে পরিস্থিতি, যেখানে মেধার বদলা শিক্ষকতার মানদণ্ড হয় রাজনৈতিক ক্যাডার কারা, নিজ দলের, সরকারি দলের, তারপর ছাত্রদের যারা ভিন্ন মত পোষণ করে তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেয়া। ইউনিভার্সিটি হবে যেখানে জ্ঞানের মুক্তি, স্বাধীনতা থাকে, যেখানে মানুষ যার যার মত পথ সুন্দরভাবে চর্চা করবে, তুলে ধরবে এবং প্রচার করবে। কিন্তু তারাই ওই সব কথা বলে, বড় বড় বলি, কিন্তু তারা বাস্তবে আপনি আচরি ধর্ম পরকে শেখাও সেটা করে। অন্যের জন্য তাদের জান্ডা, হিংসা, জিজ্ঞাসা। এই ক্যাম্পাসে শতাধিক তরুণ প্রাণ ঝরে গেছে, আনবিলিভেবল। ফার্স্ট ক্লাস পাওয়া আমার ছেলে, আউট অফ 4 3.97 রেকর্ড। 4 আউট অফ 4ও আছে কোনো কোনো ডিপার্টমেন্টে, কিন্তু জিওগ্রাফিতে হাইয়েস্ট। এখন নাসাতে সে অ্যাস্ট্রো জিওমরফোলজিস্ট। ইমরান পত্রিকায় দেখেছে। ইউনিভার্সিটিতে যখন সিলেকশন হয়, আরেকটা ছাত্রী ছিল আমার, নিশাত ফাল্গুনি, 2টা ফার্স্ট সেকেন্ড হলো সিলেকশনে, 2টা পোস্ট। তো তারা আসলে এসে আমাকে সালাম করলো, অত্যন্ত খুশি। রাতেই জানতে পারলাম যে ওটা সিন্ডিকেটে রেটিফাই হয়, সিন্ডিকেটে ক্যান্সেল। কি জন্য? ওরা গিয়ে বললো এটা ডক্টর আব্দুর রবের স্টুডেন্ট, মগজ ধলাই হয়ে গেছে, এরা শিবির হয়ে গেছে। ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, জাসদ, বাসদ, শিবির যাই হোক না কেন, ছাত্রদল হোক, যারা মেধায় এগিয়ে থাকবে তাদেরকে নেওয়া হবে, তবেই না ইউনিভার্সিটি বিকশিত হবে, উন্নত হবে। তারা গিয়ে নাসাতে কন্ট্রিবিউট করছে, অস্ট্রেলিয়া গিয়ে কন্ট্রিবিউট করছে। বেশিরভাগ ছেলেমেয়ে যারা ইসলামী আদর্শ পোষণ করত তাদেরকে এভাবে জুলুম নিপীড়ন করে প্রত্যাখ্যাত করেছে তাদের সম্মানিত স্থানে অধিষ্ঠিত করতে। এখানে বিচারের বাণী নীরবে নিবৃত্তে কেঁদেছিল এত। নতুন যে 24 জুলাই আগস্ট বিপ্লব হলো, সেখানে তরুণদের আকাঙ্ক্ষা ওই জঘন্য জিজ্ঞাসা, হিংসা, বিদ্বেষের ক্যাম্পাস হয়ে উঠবে জ্ঞানের চর্চা, আদর্শের চর্চা, নীতি নৈতিকতার চর্চা। আজ ইংল্যান্ড, আমেরিকা, ইউএসএ, ইউকে, ফ্রান্স, জার্মানি, জাপান, তারা জ্ঞান বিজ্ঞানের শীর্ষে উঠে গেছে। তাদের শিক্ষা ব্যবস্থা ইহজাগতিকতায় ভরপুর, সমৃদ্ধ। তো ইহজাগতিক দিক থেকে তারা চাঁদে স্পেসশিপ পাঠিয়েছে, মানুষ পাঠিয়েছে, মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠাচ্ছে, কিন্তু নীতি নৈতিকতার শিক্ষা নেই, আদর্শের শিক্ষা নেই, মানুষকে ভালোবাসার শিক্ষা নেই। এজন্য ওইসব দেশেও ড্রাগ এডিকশন, তারপর হলো সেক্স অ্যাবিউজ, প্রমিসকিউটি, এলজিবিটি, তারপর হোমোসেক্সুয়ালিটি, এরকম জঘন্য পাশব চর্চা সেখানে অবাধ। তার ফলে দেয়ার সোসাইটিজ আর অন দ্য ভার্জ অফ কলাপস, ভেঙে পড়ছে তাদের সমাজ। তারা হিরোশিমা নাগাসাকিতে এত জ্ঞানী, অনেকে বলে তাদের কথা। আমার কাছে যখন বিদেশিরা, আমরা সেমিনারে যাই, হিউম্যান রাইটস আমাদের শিখাতে আসে, তখন আমরা বলি ডোন্ট ফরগেট দ্য হিস্ট্রি অফ হিরোশিমা এন্ড নাগাসাকি। তখন চুপ মেরে যায়। হিরোশিমা নাগাসাকিতে যাব কেন? আফগানিস্তানে কি করেছে, ইরাকে কি মেসাকার করেছে, তারপর ইজিপ্টে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টকে তারা টপল করিয়েছে। শিক্ষায় তো ইসরায়েল পিছনে নেই। আজ লক্ষ লক্ষ মানুষকে তারা জীবন্ত বন্দি করে, কঙ্কাল করে তারা ভুভুক্ষ অবস্থায় মারা যাচ্ছে। গাজার শিশুরা, মহিলারা, বৃদ্ধরা সেখানে বম্বিং করছে, কার্পেট বম্বিং করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে গাজাকে। এবং ওয়েস্টার্ন কান্ট্রিজ, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, ইউএসএ, ইউকে, তারা সবাই সাপোর্ট দিচ্ছে সরকারগুলো,
জনগণ না। এই জন্য যদি নৈতিক শিক্ষা থাকতো, ইসলামী শিক্ষা ব্যবস্থার যদি কিছু, বা ইসলামিক না যে যে দেশ আছে তাদের ধর্ম যদি তারা প্রচার করত এবং প্রতিষ্ঠা করত নীতি নৈতিকতা, প্রত্যেক ধর্মেই নীতি নৈতিকতা রয়েছে। হিন্দু ধর্মে যে শিক্ষা যদি মোদী সরকার বা ভারত গ্রহণ করত, তাহলে তো এরকম হিংসা জিজ্ঞাসা, গরুর গোশত খাওয়ার অপরাধে পিটিয়ে মেরে ফেলছে মুসলমানকে, গরিব বোরকা পরার অপরাধে আমাদের মুসলমান মেয়েদেরকে ধাওয়া করে কলেজের ক্যাম্পাসে। এইরকম যে অবস্থা, নারকীয় হত্যাযজ্ঞ, হিংসা জিজ্ঞাসা, এগুলো তারা তো আধুনিক ইহজাগতিক জড়বাদী শিক্ষায়, সায়েন্স টেকনোলজিতে অনেক এগিয়েছে। সেখানে তো মানবতার মুক্তি ঘটেনি, সেখানে তো ট্রু গণতন্ত্র নেই। যাদের পয়সা আছে তারা সব দেশেই বিজয়ী হচ্ছে, সরকার গঠন করছে, কালোদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের বুটের নিচে নিষ্পৃষ্ট হতে হচ্ছে। তো এজন্য আজ থেকে 1400 বছর আগে যে আইএমএ জাহেলিয়াতে, ওই সময় মক্কানগরীতে মদিনাতে হাতে গোনা কয়েকজন, বলা হয় 18-19 জন পড়তে লিখতে পারতেন। আর 100 বছরের মধ্যেই পূর্বে আটলান্টিক, পশ্চিমে আটলান্টিক, আর পূর্ব দিকে ইন্ডাস সিন্ধু নদ, আর উত্তর দিকে যে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ, দক্ষিণে ইয়ামেন, সব জায়গায় ছড়িয়ে পড়ে ইসলামের মহান বাণী। আর সে জায়গায় 100 বছরের মধ্যে মানুষের শিক্ষা সংস্কৃতি ওই ইসলামের আলোতেই উদ্ভাসিত হয়, আর মানুষ মানবতায় ভাস্বর হয়। সেখানে তারা গড়ে তোলেন ইউনিভার্সিটি। স্পেন দখল করে, তখন নাম ছিল আন্দালুসিয়া, গ্রানাডা, মালাগা, কর্ডোবা, সেভিল, সেখানে অবজারভেটরি, ইউনিভার্সিটি, কার্থেজে, তিউনিসিয়ায় বর্তমানে, বাগদাদের ইউনিভার্সিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, জ্ঞান বিজ্ঞানের শীর্ষে পৌঁছে যায়। আজও তাদেরকে স্বীকার করে। এই যে অ্যালজাবরা, কেমিস্ট্রি, আলকেমি, তারপর হলো কি যে জিওগ্রাফি, আল ইদ্রিসি। তো এভাবে দেখা যাচ্ছে যে তখন জ্ঞান বিজ্ঞানেও মুসলমানরা এগিয়ে দিল। অন্ধকারাচ্ছন্ন আইএমএ জাহেলিয়াতের আরব থেকে ইসলামের দ্যুতি সারা বিশ্বকে আলোকিত করত। আর সেই আন্দালুসিয়া, স্পেনে শুধু যে মুসলমানরা পড়তো তা নয়, খ্রিস্টান, তারপর পার্শ্ববর্তী যেসব জড়বাদীরা ছিল, শুধু চায়না থেকে, ইন্ডিয়া থেকেও তারা জ্ঞান আহরণে ওইসব মুসলিম ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে যেত। তারপরে যখন অটোমান বা ওসমানীয় সাম্রাজ্য আনাতোলিয়া ছাড়িয়ে ইস্তাম্বুলে পৌঁছে যায়, তাদের ইতিহাস, ঐতিহ্য, জ্ঞানের চর্চা আজ বিশ্ব জানছে। ওই গানগুলিকে চাপা দিয়ে রেখেছি। আমরা এখন দেখি দিরিলিস ওসমান, কুরুলিস ওসমান, দিরিলিস আর্তুগ্রুল, এইগুলো দেখাতে দেওয়া হতো। আমি বললাম, ভাই এগুলো টেলিভিশনে কি করেন না কেন? বলে এইগুলো হলে সব ছেলেরা ওই আদর্শের দিকে, ইসলামের দিকে ছুটবে, এইগুলোকে ব্ল্যাক আউট করো, চাপা দাও। তো সত্য, আল্লাহ কোরআনে বলেছেন আলোক স্বরূপ, আলো উদ্ভাসিত হওয়ার জন্য। ইনশাল্লাহ বাংলাদেশে সে আলোর ছোঁয়া লেগেছে, এবং সত্য ন্যায় কল্যাণের জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে সেই আলো সারা বাংলাদেশকে আলোকিত করবে। আমি সেরকম একটা ঢাকা ইউনিভার্সিটি চাই, এবং 24 আগস্ট জুলাই বিপ্লবীদের আকাঙ্ক্ষাও তাই, যেখানে থাকবে না হিংসা জিজ্ঞাসা, সব ছেলেরা মিলেমিশে পড়াশোনা করবে, শিক্ষকরা সব ছাত্রছাত্রীদের জ্ঞানের ভিত্তিতেই তাদের উপযুক্ত মর্যাদা দেবে, রেজাল্ট দেবে, এবং চাকরিতে নিয়োগ দেওয়া হবে সারা বাংলাদেশে। এইরকম একটা বাংলাদেশ চাই, যেখানে সৌভ্রাতৃত্ব, মমতা, ভালোবাসাই বাংলাদেশকে পথ দেখাবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, ঢাকা ইউনিভার্সিটি জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের আজকের প্রধান আলোচককে। স্যার যেমন ক্যাম্পাসের আকাঙ্ক্ষা চাইলেন আমাদের কাছে, এবং আমরাও চাই আগামী দিনের যে ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাস হবে আজকে আমার কাছে একটা বিশেষ দিন, কারণ আমি ঢাকা ইউনিভার্সিটিতে 41 বছর
শিক্ষকতা করেছি, আরও 6 বছর 5 বছর ছাত্র ছিলাম, অর্থাৎ অর্ধ শতাব্দীর বেশি সময় আমি এই ক্যাম্পাসে ফোলা রোডে থেকেছি, গিয়াসউদ্দিন আবাসিক এলাকায় থেকেছি, ইন্টারন্যাশনাল হোস্টেলে থেকেছি, তারপর আমি মহসিন হলের ছাত্র ছিলাম। এখানে লাস্ট আমি বক্তব্য রেখেছিলাম, তখন ভিসি ছিলেন প্রফেসর ডক্টর আরেফিন সিদ্দিকী সাহেব, আর প্রভিসি ছিলেন প্রফেসর ডক্টর মাকসুদ কামাল সাহেব। ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান হিসেবে একটা সেশনের সভাপতিত্ব করেছিলাম। তো এই কথাটাই আমি বলবো, আমি যখন উঠে আসি সভাপতি হিসেবে প্রধান অতিথির পাশে বসেছিলাম, বিশেষ অতিথি আমার ডান দিকে। তো উনি বললেন, আমাকে তো স্নেহ করতেন যেহেতু আমার অনেক সিনিয়র, বলে তুমি গিয়ে দেখো আবার মোল্লাগিরি ইসলামিক কথাবার্তা বলবা না। কি আশ্চর্য, একটা বিভাগের প্রধান অধ্যাপক, তারপর তার আগে আমি ভিসি ছিলাম, আমি ছিলাম রেড ক্রিসেন্ট সোসাইটির সেন্ট্রাল প্রেসিডেন্ট, চেয়ারম্যান। এইগুলো বাদই দেখ, ওনার ছাত্রতুল্য, কিন্তু উনি যে কথাটা বলেছেন সেটা অত্যন্ত আমাকে হতবাক করেছে। তারপর আমি যখন বিসমিল্লাহ বলে শুরু করলাম, আল্লাহ হাফিজ বলে শেষ করলাম, যাওয়ার পরই বাংলাদেশ জিন্দাবাদ বলেছিল। তখন আমাকে বললেন, তুমি তো দিলে, আমরা তো এই দর্শনে বিশ্বাসী নই। তো একটু মোটামুটি কথাবার্তা হচ্ছিল, তখন আমাদের পাশে পরিবেশ মন্ত্রী তৎকালীন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব, উনিও জিওগ্রাফির স্টুডেন্ট ছিল। উনি এরকম কান পেতে শুনলেন, বলে কী হয়েছে? বলছে তো কি হয়েছে? আমি অবাক হয়ে গেলাম, মন্ত্রী হয়ে এই সরকারের আমার পক্ষ নিয়েছে, বলে আপনারা এরকম কেন? তো থেমে গেল। হঠাৎ মনে হলো, আরে উনি তো ওই সময় ঢুকেছেন জাতীয় পার্টির। তো আমি মানসিকতার কথা বলছি। মানসিকতা তৈরি হয় একটা যুগে যুগে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। সুধীমণ্ডলী, আজকের টপিকটা হলো ইসলামী শিক্ষা দিবস। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত সংস্কারের প্রেক্ষিত জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন। আজকে জুলাই না হলে, 24শে আগস্ট না হলে এখানে আমি দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারতাম।